খবরের নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি ইশরাত জাহান। বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটছে ভারত। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল থেকে এমন অভিযোগ করে বিএনপি। অন্যদিকে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে। কোনো উস্কানিতেই বাংলাদেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হবে না বলেও মনে করেন বিএনপির নেতা। দুপুরে নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় বিএনপির এই বিক্ষোভ মিছিল। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে দলটির এই আয়োজন। মিছিল থেকে নেতারা অভিযোগ করেন, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের প্রতি আগ্রাসী আচরণ করছে। নিজের দেশে অন্য দেশের এমবাসির মধ্যে ঢুকে তারা বিরক্ত দেখাচ্ছে। এরা কাপুরুষ ছাড়া আর হতে পারে না। সাউথ ব্লকের উস্কানিতে, তাদের কারসাজিতে ভারতের মধ্যে বাংলাদেশের মিশনগুলোতে তারা আক্রমণ করছে। বিগত আওয়ামী সরকারকে পুনর্বাসন ও বহির্বিশ্বে বাংলাদেশকে হেয় করতে এমন চক্রান্ত উল্লেখ করে নেতারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে রুখে দাঁড়াবে জনগণ। গত 16 বছর পর্যন্ত বাংলাদেশে ভারতের একটি আজ্ঞাবহ সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা সব ধরনের ন্যাক্কারজনক পন্থা অবলম্বন করেছিল। জোর করে আমাদের উপর যদি শত্রুতা চাপিয়ে দেওয়া হয়, তাহলে তাদেরকে বুঝতে হবে আমরা বাংলাদেশিরা কি পারি তা ইয়াহিয়া খান যেমন জানে, মোদিকেও জানিয়ে দিতে আমরা ন্যূনতম দ্বিধা করব না। আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে একটা কথাই বলবো, সার্বভৌমত্ব সার্বভৌমত্ব সার্বভৌমত্ব। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করে নাই। আমরা সর্ব অবস্থায় জনগণকে পাশে নিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মাঠে থাকবো ইনশাল্লাহ। এর আগে দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কিছু ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মদদে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়াতে চায়। নিজ দেশে সংখ্যালঘুদের নির্যাতন করে বাংলাদেশের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে নিয়ে ননসেন্স বক্তৃতার ধারাবর্ষণ সহ বাংলাদেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরির জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত। আমরা ভারতের উগ্রবাদী হিন্দুদের বলবো, আপনাদের বন্ধুত্ব তো শেখ হাসিনার সাথে। সেই বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্য শত্রুতায় নেমেছেন, সেটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা ও সেদেশের নির্যাতিত সংখ্যালঘুদের সুরক্ষার জন্য শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বাইরের কোনো ধরনের উস্কানিতে আমাদের এখানকার বিভিন্ন সম্প্রদায়ের যে মোজাইক তৈরি হয়েছে, এই জমাট মোজাইককে তারা কখনোই ভাঙতে পারবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং দেশের কয়েকটি সীমান্তে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলে নেতৃত্ব দেন হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। সোমবার রাত 9:30টার দিকে তারা হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে গিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। এ সময় তারা ভারতীয় আগ্রাসন রুখে দাও জনতা, জেগেছে রে জেগেছে, জগন্নাথ হল জেগেছে, সীমান্তে হামলা, জগন্নাথ হল মানবে না প্রভৃতি স্লোগান দেন। তখন রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ব্যানারে আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ চলছিল। শিক্ষার্থীরা জগন্নাথ হলের সহপাঠীদের স্বাগত জানান। এ সময় জগন্নাথ হলের ছাত্র জয় পাল বক্তব্য দেন। তিনি বলেন, আমরা বাংলাদেশি, এটিই আমাদের পরিচয়। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশে ভারতের দূতাবাস নিরাপদ। পুরো এলাকায় 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী বসিয়েছে যৌথ বাহিনী। কেউ যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য সতর্ক যৌথ বাহিনী। কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করছে পুলিশের চেনসারি বিভাগ। আর দূতাবাসের নিরাপত্তায় বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা আছে। দূতাবাসে প্রবেশের 3টি এন্ট্রি পয়েন্টে তল্লাশি অব্যাহত রয়েছে। বাংলাদেশ সিভিল সোসাইটি নামে একটি সংগঠন দূতাবাস ফেরাও এর কর্মসূচি গিয়েছিল, তবে তাদের কোথাও দেখা যায়নি। দিন রাত 24 ঘন্টা এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আমরা কয়েক স্তরে এখানে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি, যাতে কোনো ধরনের কোনো সংগঠন এখানে এসে বেআইনি কোনো কিছু করতে না পারে এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে।
এদিকে কূটনৈতিক মিশনে নিরাপত্তা দিতে না পারায় কলকাতায় শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। সকালে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। এই পরিস্থিতিতে জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি ও জামায়াতের সাথে যেমন সংলাপ হয়েছে, তেমনি সকল রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসা প্রয়োজন। বলেন, গণ অধিকার সবসময় আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে। 14 দলের সকল সহযোগীদেরও নিষিদ্ধের দাবি জানান তিনি। আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, কারণ তারা সরকারের, আমরা বাংলাদেশ সরকারকে বলবো, আপনারাও জাতিসংঘের কাছে আহ্বান করেন কলকাতার মুসলমান এবং হিন্দু সম্প্রদায় এবং একই সাথে এই হিন্দু জঙ্গি গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার জন্য জাতিসংঘ যেন কলকাতায় শান্তিরক্ষী বাহিনী সেখানে তারা মোতায়েন করে। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার পর সেখানকার হোটেল থেকে এবার বাংলাদেশিদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন পাসপোর্টধারী যাত্রীরা। নিরাপত্তাহীনতার কারণে সকাল থেকে অনেকেই ফেরত এসেছেন এপারে। সনাতনী ঐক্যমঞ্চের কর্মসূচি ঘিরে টান টান উত্তেজনা দুদেশের বিভিন্ন সীমান্তে। এই অবস্থায় নজরদারি জোরদার করেছে বিজিবি। দুদিন ধরে চাপা উত্তেজনা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায়। পশ্চিমবঙ্গে পেট্রাপোল আর ত্রিপুরার আগরতলায় পরিস্থিতি চরমে পৌঁছায় বিজেপির নেতৃত্বাধীন সনাতনী ঐক্যমঞ্চ কর্মসূচি ঘোষণার পর। সমাবেশ ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ওপারে আগরতলায় ব্যারিকেড দিয়েছে বিএসএফ। আগরতলা ফেরত যাত্রীদের অভিযোগ, সেখানে হোটেল থেকে বের করে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের। চরম নিরাপত্তাহীনতায় ফিরে আসছে তারা। আমরা গতকাল গিয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে আমরা 3 থেকে 4 দিন হয়তো বা থাকবো। আমরা ওদের আচরণে যখনই শুনতেছে ওরা আমরা বাংলাদেশি, তখনই ওরা আমাদের প্রতি ক্ষুদ্র আচরণ করতেছে। আমাদের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা জায়গায় যখন আমরা শুনতেছি বাংলাদেশি, তখনই আমাদের সাথে ওদের ব্যবহার ও সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদেরকে সারা দিন রাত আমরা গতকাল ঘোরাঘুরি করেছি, কিন্তু আমাদের কোনো হোটেলের ব্যবস্থা করতে পারিনি, কোনো সিমের ব্যবস্থা করতে পারিনি। হোটেলে তো থাকার জন্য মানা করছে, খানার হোটেলও অনেক সমস্যা দেখা দিচ্ছে। বাংলাদেশে কোনো লোক থাকতে পারবে হোটেলে, আজকে তো বন্ধ করে দিচ্ছে। আর এখন ইন্ডিয়ারা এখানে ওই বাদ দিয়ে বেড়াতে রাখছে, 2 জায়গা বাধাতে রাখছে। সাধারণ জনগণ এবং পুলিশ বলেন যে ব্যবহার করেছে আমাদের সাথে, এটা আসলে আমরা প্রতিবেশী দেশ হিসেবে কখনোই আশা করিনি। আমরা আসলে এই বিষয়টা অনেক মর্মাহত। বন্দরের আমদানি রফতানির কার্যক্রম স্বাভাবিক থাকলেও পাসপোর্টধারীদের চলাচল সীমিত। এই অবস্থায় বাড়ানো হয়েছে বন্দরের নিরাপত্তা। তারা মার্কেটে গেলে তাদের পরিচয় জানার পর, বাংলাদেশের পরিচয় জানার পর তাদের কাছে কোনো কাপড় চোপড় বিক্রি করছেন না। এমনকি যারা চিকিৎসার জন্য গিয়েছেন ত্রিপুরা বেসরকারি হাসপাতালে কোনো তাদেরকে চিকিৎসা দিচ্ছেন না। পুরা হোটেল মালিক অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশি কোনো নাগরিককে তারা হোটেল ভাড়া দেবেন না। তো এর প্রেক্ষিতে যাত্রী পরিমাণ গত দিনের তুলনায় আজকে অর্ধেকে নেমে এসেছে। এমনিতে যাত্রী পারাবার স্বাভাবিক আছে। এদিকে আসামের করিমগঞ্জে সনাতনী ঐক্যমঞ্চের বাধায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি রফতানি কার্যক্রম। সিলেট সহ সারা দেশের সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বিজিবিকে। আমিন বাবু, যমুনা নিউজ। বাংলাদেশে ধর্মের কারণে কোনো সমস্যার সৃষ্টি হয় না, যা হয় রাজনৈতিক কারণে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন সার্বভৌমত্ব আন্দোলনের সংগঠকরা। সংবাদ সম্মেলনে বলা হয়, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার দায় এড়াতে পারে না ভারতীয় সরকার। দেশের সম্প্রীতির বন্ধন বিনষ্ট করতে ভারতের কিছু রাজনৈতিক নেতা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করা হয়। বক্তারা বলেন, যে কোনো দেশের কূটনৈতিক মিশনে হামলা ভিয়েনা কনভেনশন ভঙ্গের শামিল। বাংলাদেশকে পদদলিত করে রাখার জন্যই ভারত আওয়ামী লীগের অবৈধ নির্বাচনকে সমর্থন দিয়েছে বলে মন্তব্য করেন বক্তারা। দক্ষিণ এশিয়ায় ভারতের কোনো বন্ধু নেই উল্লেখ করে বক্তারা বলেন, দেশটির যত হুমকি দেবে ততই বাংলাদেশ ঐক্যবদ্ধ হবে। বাংলাদেশ সর্বদা ধর্মীয় সম্প্রীতির দেশ, যেখানে ধর্মের কারণে কোনো সমস্যার সৃষ্টি হয় না, যা হয় তা রাজনৈতিক কারণে। আমাদের বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন ভারত থেকে সাময়িকভাবে আমাদের সমস্ত কর্মকাণ্ড সহ আমাদের কমিশনগুলোকে বন্ধ রাখে। পুরো জাতি এখন এক হয়েছে, বাংলাদেশি সমস্ত মানুষ এখন জেগে উঠেছে। সেই দিন আর নাই যে ভারত যা বলবে আর আমরা তার দাবিদারি করব, সেই সরকার আর নাই আমাদের এখানে। বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বাংলা টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে দায়ের করা রিট শুনবেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
রিটকারী আইনজীবী জানান, বুধবার রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসতে পারে। এর আগে সোমবার বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বাংলা টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টের রিটটি দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি এই রিট দায়ের করেন। কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 19 ধারা অনুযায়ী ভারতের সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়। একই সাথে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। দেশের বিরুদ্ধে কোনো কুপ্রচারণা, মিথ্যা সংবাদ প্রচার করা, এই সংবাদের কারণে আমাদের ধর্মীয় অনুভূতি আঘাত লাগে, এই সমস্ত নিষেধ করা আছে। কিন্তু ইদানিং দেখা যায় ভারতীয় বিভিন্ন চ্যানেলগুলা আমাদের দেশের কোনো একটা চ্যানেল ভারতে প্রচার করে না, অথচ এদের চ্যানেলগুলো আমাদের দেশে অহরহ প্রচার হচ্ছে। এমনকি এরা মিথ্যা কথা বলা এবং প্রপাগান্ডা ছড়ানো, বিভিন্ন এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যেটা নাকি এই আইনের পরিপন্থী। আগামীকাল সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এরপর বৃহস্পতিবার সকল ধর্মীয় সংগঠনের সাথে বসবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, যেখানে জাতীয় ঐক্যের ডাক দিতেই এই বৈঠক বলে জানান তিনি। এদিকে আজ সন্ধ্যা 7টায় বিভিন্ন ছাত্র নেতাদের সাথে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব আরও উল্লেখ করেন, ইদানিং কিছু ঘটনা নিয়ে অপতথ্য ছড়ানোর প্রয়াস দেখা যাচ্ছে, যেখানে ভারতের মিডিয়া আক্রমণাত্মক কাজ করছে বলেও জানান তিনি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের প্রতিবেদনে বড় ধরনের গলদ আছে বলেও উল্লেখ করে প্রেস সচিব জানান, তাদের প্রতিবেদনই নিচ্ছে ভারতীয় সাংবাদিকরা। ভারত আমাদের কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে, তারা পূর্ব নির্ধারিত ধারণা নিয়েই অপতথ্যগুলো ছড়াচ্ছে। আগে থেকেই এমন ধারণা করে রাখলে আলোচনার আর উপায় থাকে না বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি, এবং এটার অনেকাংশে আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া খুব অ্যাগ্রেসিভলি এই কাজগুলো করছে। আমাদের জাতীয় ঐক্যটা এইখানে খুব জরুরি, কারণ আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে। একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে ভারপ্রাপ্ত সচিবের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন, উদ্ভূত পরিস্থিতি ঠিক করতে বাংলাদেশের আন্তরিকতার কোনো অভাব নেই। এদিকে নিরাপত্তাজনিত কারণে আগরতলার বাংলাদেশ মিশনে ভিসা ও কনসিউলার সেবা সাময়িক স্থগিত রাখা হয়েছে। তবে বাংলাদেশে ভারতের দূতাবাস ও কূটনীতিকরা পুরোপুরি নিরাপদ বলে জানিয়েছে পুলিশ। সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পুলিশের উপস্থিতিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালানো হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে এ হামলা চালায় কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেন। এর প্রতিবাদে ফুঁসে ওঠে বাংলাদেশ। স্লোগানে মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে এদেশের মানুষ। পরদিন মঙ্গলবার ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবের বিষয় নিশ্চিত করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উদ্ভূত পরিস্থিতি ঠিক করতে বাংলাদেশের আন্তরিকতার কোনো অভাব নেই। বিকেল 4টার কিছু আগে হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে পৌঁছান। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সাথে বৈঠক হয় তার। বৈঠক শেষে যাওয়ার সময় সাংবাদিকদের হাইকমিশনার বলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। দুদেশের সম্পর্ক বহুমাত্রিক। বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। নিরাপত্তা, অগ্রগতি ও উন্নয়নের জন্য একসাথে কাজ করার আগ্রহ আছে আমাদের। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই। এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সামনে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে যৌথ বাহিনী। পুলিশ জানায়, কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশের চেনসারি বিভাগ। আর দূতাবাসে প্রবেশের 3টি এন্ট্রি পয়েন্টে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন পুরোপুরি নিরাপদ। আমরা এখানকার যে ক্রাইম ডিভিশনের পুলিশ ফোর্স আছে, গুলশান থানা সহ এখানে পিওএমের ফোর্স এসেছে কয়েক প্লাটুন, পাশাপাশি এপিবিএনের ফোর্স আছে এবং আর্ম ফোর্সেস, আপনারা জানেন যে সশস্ত্র বাহিনীর লোকজনও এখানে আছে। তারাও আমরা সবাই যৌথভাবেই এখানে কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি না হয় সে লক্ষ্যে কাজ করছি।
দিনরাত 24 ঘন্টা এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সেনা সদস্যদের সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি। চট্টগ্রামে মিলিটারি একাডেমিতে নবীন অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজে এসব কথা বলেন সেনাবাহিনী প্রধান। সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বিএমএ প্যারেড গ্রাউন্ডে পৌঁছে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন এবং প্যারেডের অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবার 87 বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের 213 জন এবং 59 বিএমএ স্পেশাল কোর্সের 14 জন অফিসার ক্যাডেট ও 4 জন ট্রেনি অফিসার কমিশন লাভ করেন। সোর্ড অফ অনার এবং সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক পান আব্দুল্লাহ আল আরাফাত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকতে কমিশন প্রাপ্ত অফিসারদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাই হবে তোমাদের জীবনের প্রথম এবং প্রধানতম ব্রত। প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সেনাবাহিনীর গৌরব অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান সেনাপ্রধান। যে কোনো ধরনের চ্যালেঞ্জের গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দীর্ঘ ট্রেনিং শেষে ক্যাডেটরা কমিশন পাওয়ায় খুশি তাদের স্বজনরা। ও যখন প্যারেড করছিল আমার অনেক চোখে পানি চলে আসতেছিল, এতই ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমার ছেলে যাতে দেশের সেবা করতে পারে, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য নিজেকে নিয়োজিত করতে পারে, যে কোনো সমস্যা মোকাবেলায় নিজেকে যাতে উৎসর্গ করতে পারে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। সেবা খাতের মধ্যে পাসপোর্ট নিতে গিয়ে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে মানুষ। তবে ব্যক্তি পর্যায়ে টাকার অঙ্কে বেশি ঘুষ দিতে হয়েছে বিচার পেতে গিয়ে। সারা দেশে 2023 সালে বিভিন্ন সেবা খাত মিলে ঘুষের পরিমাণ 10,000 কোটি টাকা। টিআইবি খানা জরিপে এবার উঠে এসেছে এসব তথ্য। সংস্থা নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সরকারিভাবে কেবল অঙ্গীকার দেওয়া হয়েছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। সকালে রাজধানীর মাইডাস সেন্টারে এসব কথা বলেন তিনি। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য সমন্বয় শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে থেকেই। তবু প্রতি সেবার জন্য বায়োমেট্রিক দিতে হয় আলাদা, সশরীরে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাজ শেষ হয় না। আবার পাসপোর্ট ভেরিফিকেশনের নামে রয়েছে বাধ্যতামূলক ঘুষের প্রচলন। এমন সব অভিযোগ সেবা গ্রহীতাদের। টিআইবি বলছে, সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতি পাসপোর্ট বিভাগে। তবে পকেট খরচ বেশি হয় বিচার বিভাগে গেলে। মোট যে ঘুষ দিতে বাধ্য হয়েছে তার পরিমাণ হচ্ছে 10,902 কোটি টাকা, যেটি আমাদের সংশ্লিষ্ট বাজেটের বছরের বাজেটের 1.43%। 2009 যেটা 2010 প্রকাশিত হয়েছিল তার থেকে হিসাব করে আমাদের এই বছরের জরিপ পর্যন্ত শুধুমাত্র সেবা খাতে ঘুষ লেনদেনের জন্য 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে হয়েছে। টিআইবি বলছে, মোট ঘুষ লেনদেনের অঙ্কে ভূমি সেবা সবচেয়ে এগিয়ে 10,000 কোটি টাকা। ঘুষ দুর্নীতি কমছে না, বরং প্রতি বছরই বাড়ছে। মানুষ এটি মেনে নিয়েছে বলেও জানান ইফতেখারুজ্জামান। বলেন, সামাজিকভাবে প্রতিরোধের কোনো উদাহরণ নেই। মানুষ কিন্তু দুর্নীতিবাজদেরকে আগের মতো ঘৃণা করে না, বা যে ধরনের সম্ভাবনা আছে দুর্নীতিবাজকে সামাজিকভাবে প্রতিহত করা, সেটা কিন্তু নয়। দুর্নীতিবাজদেরকে প্রধান অতিথি, বিশেষ অতিথি করা হয়। এর আগেও 9 বার সেবা খাতের অনিয়ম তুলে ধরেছে টিআইবি। প্রতিবার সুপারিশও দেয়া হয়েছে, তবে সরকার কখনোই তা আমলে নেয়নি। পুলিশের কথা যেটা বললেন, কমে নাই, একই অবস্থানে আছেন।
মানে বিষয়টা, কারণ পুলিশ তো ক্রমাগতভাবে উচ্চ পর্যায়ের দুর্নীতিতে বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছে আর কি। দুর্নীতির বিরুদ্ধে ঘোষণা দেওয়া হয়, বিভিন্ন ধরনের অঙ্গীকার করা হয়, আমরা যখন প্রতিবেদন প্রকাশ করি, আপনারা যখন প্রতিবেদন প্রকাশ করেন, সেগুলো সাধারণত প্রত্যাখ্যাত হয়, সেগুলো কাজে দেয় না বা বিবেচনায় নেওয়া হয় না, শুধুমাত্র ঘোষণা দিয়ে সীমাবদ্ধ থাকে। প্রতি 2 বছর পর পর এই জরিপ করে সংস্থাটি। এবার তুলে ধরা হয়েছে 2023 সালের চিত্র। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার বুকে গুলি চালানোর জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতা ও রাজনীতিবিদদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে রাজনীতিবিদদের আদেশে পুলিশ এমন কোনো কাজ আর করবে না। দায়িত্ব গ্রহণের পর প্রথম মতবিনিময় অনুষ্ঠানে অপরাধ দমনে সুনির্দিষ্ট তথ্য নিয়ে পুলিশকে সহায়তার আহ্বান জানান সদ্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ডিএমপি কমিশনার। রাজধানীর যানজট নিরসনে সাধারণ মানুষকে অল্প দূরত্বে অটো রিকশায় না চড়ে হাঁটার পরামর্শ দেন। প্রয়োজনে বাচ্চার স্কুলের পাশে বাসা নিয়ে বসবাস করার কথাও বলেন সাজ্জাদ আলী। বৃহত্তর স্বার্থে সাধারণ মানুষ শুধু নয়, পুলিশ কর্মকর্তাদেরও ছাড় না দেওয়ার সমালোচনা করেন নগরীর এই প্রধান পুলিশ কর্মকর্তা। ভবিষ্যৎ নতুন বাংলাদেশ গড়ার জন্য পুলিশের চেয়ে রাজনীতিবিদদের ভূমিকাই প্রধান বলেও জানান তিনি। আমি অত্যন্ত দুঃখিত, আমার সহকর্মীরা অত্যন্ত দুঃখিত, আমরা অত্যন্ত মর্মাহত জুলাই আগস্টের ঘটনা নিয়ে। আমরা কেন এই কাজ করতে গেলাম? কেন আমি এদেশের মানুষের মুখে গুলি চালাম? কেন? এই কেনর জবাব আমাদের কাছে নেই। আমরা খুব অনুতপ্ত, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমরা এই কাজ করতে চাই না, আর পলিটিশিয়ানরাও যেন আমাদেরকে এইভাবে আর ব্যবহার করে না। আমরা পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান দেশের 90% মানুষ। পুলিশের দুর্নীতি বন্ধ হওয়ার আশা 80% মানুষের। কেমন পুলিশ চাই, সংস্কার কমিশনের জরিপে উঠে এসেছে এমন তথ্য। মঙ্গলবার প্রকাশ করা হয় এই মতামত। কমিশন প্রধান যমুনা টেলিভিশনকে জানিয়েছেন তাদের সুপারিশে গুরুত্ব পাবে জনগণের মতামত। রাশেদ নিজামের রিপোর্টে বিস্তারিত। জনগণের বন্ধু দাবি করা পুলিশের হাতেই সবচেয়ে বেশি মানুষ মারা যায় জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনে। শিশু, বৃদ্ধ থেকে শুরু করে বহু তরুণের জীবন নাশের জন্য অভিযুক্ত পুলিশের ওপর হামলাও হয়েছে বিভিন্ন জায়গায়। নিহত হয়েছে বাহিনীর অন্তত 50 জন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরে বিভিন্ন সেক্টরের পাশাপাশি সংস্কারে মনোযোগ দেয় 2 লাখেরও বেশি সদস্যের পুলিশ বাহিনীতে। মানুষ চান পরিবর্তন আসুক 200 বছরের পুরনো আইনে চলা পুলিশে। পুলিশ কিন্তু আমাদেরকে দেখে শুনে রাখার জন্য, আমাদের সমস্ত সিকিউরিটি প্রদান করার জন্য। তো সেই জায়গাটায় যদি আসলে নারকীয় কোনো পুলিশ আসে, এটা কখনোই কাম্য না। রাজনৈতিক দলগুলো বাংলাদেশে তাদের তাবেদারি প্রতিষ্ঠা করার জন্য এবং সরকারে থাকলে তাদের একটা লাঠিয়াল বাহিনীর জন্য, এটা আসলে বাংলাদেশের পুলিশ সরকারকে দোষ দেওয়া যাবে না। এটা ব্রিটিশ আমলে যখন পুলিশের সৃষ্টি করা হয়, তারপরে পুলিশকে সংস্কার করা হয়নি। গত 31 অক্টোবর পুলিশ সংস্কার কমিশনের পক্ষ থেকে কেমন পুলিশ চাই শিরোনামে জনমত জরিপের জন্য ঘোষণা দেওয়া হয়। 15 নভেম্বর পর্যন্ত সেখানে মত দিয়েছেন প্রায় 25,000 মানুষ। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে সেই ফলাফল প্রকাশ করে কমিশন। পুলিশের সংস্কার দেখতে চান মানুষজন, বেশিরভাগ হলো একটা জনবান্ধব পুলিশ ফোর্স, হাইস্ট করেছে, রাজনৈতিক প্রভাবমুক্ত, জবাবদিহিতামূলক। প্রায় 75% উত্তরদাতা গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত পুলিশকে শাস্তির আওতায় আনার পক্ষে। এছাড়া ভুয়া ও গায়েবী মামলার অবসান চান জরিপে অংশ নেয়া 95% মানুষ। বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার, এটা লোকজন বেশিরভাগই বলছে যে এটা অপব্যবহার করা হচ্ছে। তল্লাশির সময় পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে অস্বীকার করলে অথবা সার্চ ওয়ারেন্ট না থাকলে জরুরি যোগাযোগের জন্য নাগরিক নিরাপত্তা বিধানে একটি জরুরি কল সার্ভিস চালু করা প্রয়োজন। কমিশনে থাকা শিক্ষার্থী প্রতিনিধি জারিফ বলেন, গণমানুষের আন্দোলনের ফসল বর্তমান সরকার, তাই পুলিশের পরিবর্তন আসবে মানুষের চাওয়ার ভিত্তিতেই। এই যে রাজনৈতিকভাবে অপব্যবহার করা হলো এবং এই যে পুলিশ যে একটা পেটোয়া বাহিনীতে পরিণত হলো, এই জায়গাটাকে কিভাবে আমরা মিটিগেট করতে পারি। এটা হতে পারে একটা কমিশন গঠনের মাধ্যমে পুলিশকে আরও অটোনমাস করা, হ্যাঁ, এবং অ্যাট দ্য সেম টাইম এমন একটা ওভারসাইট বডি রাখা যাতে পুলিশকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা যেতে পারে।
একই সাথে আপনি হয়তো জেনে থাকবেন যে আমরা একটা জনমতের জন্য একটা জরিপ মার্কিন ভিত্তিক জ্বালানি কোম্পানি শেভরন বাংলাদেশের নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রমে বিনিয়োগের পরিকল্পনা করেছে। দেশের জ্বালানি নিরাপত্তা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান। শেভরনের ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ক্যাসেলোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এ সময় শেভরনের নতুন গ্যাস অনুসন্ধান পরিকল্পনাকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সাথে সাথে স্থানীয় কোম্পানিগুলোর জন্য গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। দেশে আরও সরাসরি বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাই। শেভরনের বকেয়া অর্থ প্রদান শুরু হওয়ায় সন্তোষ জানান কর্মকর্তারা। ডিসেম্বর মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হয়েছে। এতে এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে 1455 টাকা নির্ধারণ করা হয়েছে। অপরিবর্তিত আছে অটো গ্যাসের মূল্য। বিকেলে এক ব্রিফিংয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সরকার নির্ধারিত মূল্যে বাজারে এলপিজি পাওয়ার বিষয়ে তিনি বলেন, সকল ডিস্ট্রিবিউটরদের লাইসেন্সের আওতায় আনতে কাজ চলছে। সবাইকে লাইসেন্সের আওতায় আনা গেলে ভোক্তা পর্যায়ে সরকারি দাম কার্যকর করা সম্ভব হবে। এর আগে অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসের জন্য 12 কেজি সিলিন্ডারের দাম 1 টাকা কমিয়ে 1455 টাকা নির্ধারণ করা হয়। জেলা প্রশাসকদের ব্যবহার করার চেষ্টা করছি ভোক্তা অধিকার সহ, যে তারা যেন এটা এনশিওর করেন সঠিক মূল্যে যাতে এটা বিক্রয় হয়। এখানে একটা দুর্বলতা রয়েছে, ডিস্ট্রিবিউটর যারা তারাও কিন্তু লাইসেন্সি না এখন পর্যন্ত। আমরা ইতিমধ্যে একটা বিজ্ঞপ্তি দিয়েছি, 2 মাসের সময় দিয়ে সকল ডিস্ট্রিবিউটর যেন লাইসেন্স নিয়ে নেয়। ভারতের আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলার ঘটনা নেককারজনক। কোনো সভ্য দেশে এমন ঘটনা ঘটতে পারে না। এজন্য ভারতকে ক্ষমা চেয়ে সংশোধন হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এই কথা বলেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। বাংলাদেশ উপ হাই কমিশনে হামলা ও বাংলাদেশ বিরোধী ভারতীয় উস্কানির প্রতিবাদে ইসলামী আন্দোলন ঢাকা মহানগরী আয়োজন করে। মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়, পুরানা পল্টন থেকে বিজয়নগর পানির ট্যাঙ্কি ঘুরে পল্টন মোড়ে শেষ হয়। এর আগে বক্তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর মুখের গ্রাস সরে যাওয়ায় ভারত ক্ষেপে গেছে। নানা রকম উস্কানি দিয়ে যুদ্ধ বাঁধানোর পায়তারা করছে তারা। ভারতের উস্কানিতে পা না দিয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানান বক্তারা। হাসিনা ভারতে পালিয়ে যাওয়াতে বাংলাদেশের মানুষ খুশি, কিন্তু হাসিনার পরাজয়, বাংলাদেশের ফ্যাসিবাদীদের পরাজয়, এটা ভারত মেনে নিতে পারছে না। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মূলধারার উপযোগী করতে প্রয়োজন বিশেষ যত্ন, প্রয়োজন আধুনিক শিক্ষা পদ্ধতির সাথে সংযুক্তি আর বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষক। অভিভাবকদের চাওয়া, রাষ্ট্র ও সমাজ এক হয়ে এসব শিশুর জন্য উদ্যোগ নেবে, পরিবর্তন হবে দৃষ্টিভঙ্গি। যমুনা টেলিভিশনের পক্ষ থেকে রিহানের বয়স এখন 18। 2 বছর বয়সে অটিজম নিয়ে ভর্তি হয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুলে। সারাদিন এটা ওটা শিখেই দিন কেটে যায় তার। ছবি আঁকতে পারে, জানে কম্পিউটারের কাজ। তৈরি করে দেখালো যমুনা টেলিভিশনের লোগো। সব বাধা বিপত্তি পেরিয়ে সন্তানকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করার সংগ্রামটা কখনোই সহজ ছিল না রিহানের মায়ের জন্য। এখনো সন্তানের পাশেই দাঁড়িয়ে আছেন ভরসার শক্ত খুঁটি হয়ে। খেয়াল করতেছিলাম যে ওর বয়সের সাথে ওর সমস্ত কিছু ঠিক আছে কিনা, যে ওর সমবয়সী একটা বাচ্চা কি করে কি বলে। তো এটা লক্ষ্য করতে গিয়ে দেখলাম যে না, ওর সমবয়সী বাচ্চার থেকে একটু পেছানো। কমিউনিকেশন লেভেল এখন অনেক ভালো, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক ভালো। আর সব থেকে যেটা ভালো লাগার বিষয়, ও আর্ট এবং কম্পিউটারে খুবই দক্ষ। অটিজমের শিকার হওয়া শিশুদের জন্য নিতে হয় বাড়তি যত্ন। অভিভাবকরা বলছেন, সমাজের ভাঁজে ভাঁজে এসব শিশুদের জন্য আছে শুধুই প্রতিবন্ধকতা। আমাদের বাচ্চারা হাইপার থাকে অনেক, প্রত্যেকটা বাচ্চা কোনো না কোনো সময় তার যে ADHD পজিটিভ এটা ও দেখানোর চেষ্টা করে, আর আমরা দেখলেও বুঝতে পারি।
আমার মনে হয় ধৈর্যের সাথে এদের সাথে আচরণ করাটা বেশি ভালো হয়। আমরা যেটা পারি না সেটাই আমাদের প্রতিবন্ধকতা, কিন্তু আমরা সুস্থ মানুষরা সেটা মনে করি না, যে মনে করি আমরাই সুস্থ। এখন তো আমাদের সমাজে প্রতিবন্ধী একটা গালি হয়ে গেছে। এসব শিশুর জন্য আছে আধুনিক বিভিন্ন শিক্ষণ পদ্ধতি। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রয়োজন বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষকও। যোগাযোগের সমস্যা থাকে, সোশ্যালাইজেশন যেটা সামাজিকতার সমস্যা থাকে, আর বিহেভিয়ারের একটা বড় ধরনের প্রবলেম থাকে। একটা প্ল্যান তৈরি করি, যেটা আইইপি বলি, ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্ল্যান। এটা তৈরি করার সময় আমরা কিন্তু প্যারেন্টসদেরকে ডাকি। আবার আমরা বাচ্চাদের অ্যাসেসমেন্ট করি। তো অ্যাসেসমেন্ট করি, তারপরে অ্যাসেসমেন্ট করে বাচ্চাদের একটা জায়গা পাই যে ওরা কি পারছে কি পারে না। তারপর আমরা চিন্তা করি ওদেরকে কি শেখানো দরকার। পারিবারিক সচেতনতা, রাষ্ট্রীয় সহযোগিতা এবং সামাজিক উদ্যোগ বদলে দিতে পারে এই শিশুদের জীবন। একই সাথে প্রয়োজন সামাজিকভাবে সকল পর্যায়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। বিশেষ শিশুদেরকে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার পাশাপাশি এসব শিশুর অভিভাবকদেরও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করার তাগিদ সংশ্লিষ্টদের। পলিসি মেকিংয়ের সব জায়গায় অন্তত যোগ্যতা সম্পন্ন অভিভাবককে যুক্ত করা যায়। একজন যোগ্যতা সম্পন্ন অভিভাবক তার দীর্ঘদিনের সন্তানের সাথে সময় কাটানোর ফলে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে দিয়ে রাষ্ট্রীয় পলিসি মেকিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। সমাজের কাছে অবহেলিত এসব শিশু নিজেরাও জানে না তাদের সমাজ ঠিক কিভাবে দেখে। তারা বাস করে তাদের নিজস্ব ভুবনে, সেখানে তারা গলা ছেড়ে গায়, তবে এটুকু জানে তারা একা নয়। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। পার্বত্য চট্টগ্রামে নানা আয়োজনে পালিত হয়েছে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। বান্দরবানে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা প্রতিবন্ধীদের বোঝা না মনে করে তাদের প্রতিভা বিকাশে সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে আগত প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। সভায় জেলা প্রশাসক সহ বিভিন্ন এনজিওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতেও পালিত হয়েছে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। সকালে শহরের পৌর টাউন হল থেকে শোভাযাত্রা বের হয়ে অফিসার্স ক্লাব মিলনায়তনে গিয়ে শেষ হয়, যেখানে আলোচনা সভায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান। দেশ অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী, এমন মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোরে প্রয়াত ছাত্রদল নেতা সাইফুজ্জামান সুজনের স্মরণ সভায় তিনি কথা জানান। দুলু অভিযোগ করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য ভারতে বাংলাদেশের হাই কমিশনের হামলা চালানো হয়েছে, পোড়ানো হয়েছে পতাকাও। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্টের চেষ্টাকারীদের জনগণ রুখে দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলেও আশা করেন বিএনপি নির্বাহী কমিটির এই সদস্য। আওয়ামী লীগের শাসনামলে বিএনপি নেতাকর্মীদের হত্যার বিচারের দাবি জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কেউ যদি স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট করার চেষ্টা করে, বাংলাদেশের ২০ কোটি মানুষ রুখে দেবে, আমরা প্রস্তুত আছি। কোনো ষড়যন্ত্র বাংলাদেশে আমরা হতে দেবো না। একটা স্থিতিশীল সরকারকে অস্থিতিশীল করার জন্য একটা গোষ্ঠী তারা ষড়যন্ত্র করছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। সকালে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির নেতারা। বলেন, এই ক্রান্তিকালে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করতে মেয়াদ উত্তীর্ণ ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়েছে। আন্দোলনে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে দ্রুত নতুন কমিটি গঠনের কথা জানান তারা। এর আগে গত ৪ নভেম্বর চট্টগ্রাম মহানগর বিএনপির ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও ত্যাগী ও পরীক্ষিত অনেকে বাদ পড়েছেন বলে অভিযোগ উঠেছে। দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করা গুরু দায়িত্ব দিয়েছেন, তারই আলোকে আজকে আমরা মিলিত হয়ে মেয়াদ উত্তীর্ণ ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ডের বিএনপি কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।